এখানে 100 জনের কথা বলা আছে, সেখান থেকে আমরা বাদ দিব যে শুধু বাংলায় উভয় বিষয় এবং উভয় বিষয় ফেল, এদের সংখ্যাগুলো যোগ করে যখন আমরা 100 থেকে মাইনাস করব তখন আমাদের বের হয়ে যাবে হচ্ছে শুধুমাত্র ইংরেজিতে যারা পাশ করেছে তাদের সংখ্যা। তো তাহলে আমরা এই প্রশ্নটি সমাধান করে ফেলি। আসসালামু আলাইকুম, আমি নোমান স্যার। আজকে আলোচনা করব অনুশীলনীর শেষ পর্বটি নিয়ে। তো এখানে বলা হয়েছে যে 100 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 65 শিক্ষার্থী বাংলায় কি করেছে? পাস। তারপরে বলা হয়েছে 48 শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাস এবং 15 শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। আচ্ছা, তাহলে আমরা উদ্দীপকের মধ্যে 3টি তথ্য পাচ্ছি। সেই 3টি তথ্য হচ্ছে প্রথমত বাংলায় পাশ করেছে 65 জন শিক্ষার্থী, তারপরে হচ্ছে উভয় বিষয়ে পাশ করেছে 48 জন শিক্ষার্থী, এবং 3 নম্বর তথ্যটি হচ্ছে উভয় বিষয়ে ফেল করেছে হচ্ছে 15 জন শিক্ষার্থী। তাহলে এই 3টি তথ্য আমাদের হাতে রয়েছে। এখন এই 3টা তথ্যকে যদি আমরা একটু চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে চাই, যে সাপোজ আমরা ধরলাম এটা হচ্ছে বাংলা যারা পাশ করেছে তাদের শিক্ষার্থীর বৃত্তটা। তো এখানে কতজন রয়েছে? এখানে হচ্ছে 65 জন শিক্ষার্থী রয়েছে। এটা হচ্ছে যারা বাংলায় পাশ করেছে তাদের বৃত্তটা 65 জন। আবার যারা বাংলায় পাশ করেছে এর মধ্যে কিছু শিক্ষার্থী আবার ইংরেজিতেও পাশ করেছে। তাহলে আমরা ধরে নিব এটা হচ্ছে ইংরেজিতে যারা পাশ করেছে সেই সব শিক্ষার্থীর বৃত্ত। তো বাংলায় পাশ করেছে 65 জন, আর ইংরেজিতে কতজন পাশ করেছে এই তথ্যটি কিন্তু আমাদের হাতে নেই। তবে 48 জন শিক্ষার্থীর কথা বলা হয়েছে, এরা বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে পাশ করেছে। তার মানে এই জায়গাটুকুর মধ্যে আছে কতজন? এই জায়গাটুকুর মধ্যে হচ্ছে 48 জন। যেহেতু এই দুইটা বৃত্তের কমন জায়গা হচ্ছে এটা, অর্থাৎ এটা হচ্ছে আমাদের বাংলা, এটা হচ্ছে আমাদের ইংরেজি। তাহলে বাংলা বিষয় আর হচ্ছে ইংরেজি বিষয় দুইটা সাবজেক্টেই পাশ করেছে হচ্ছে 65 জন। তার মানে আমরা বলতে পারি 48 জন। তাহলে এই জায়গাটুকু হচ্ছে আমাদের 48। এখানে উভয় সাবজেক্টে যারা পাশ করেছে তাদের সংখ্যাটা। তাহলে এখন আমরা যদি শুধু বাংলায় যারা পাশ করেছে এদের সংখ্যাটা বের করতে চাই, শুধুমাত্র বাংলায় পাশ করেছে, হ্যাঁ, তাহলে এই 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 শিক্ষার্থীগুলো নিশ্চয়ই এই জায়গাটুকুর মধ্যে রয়েছে। তাহলে আমরা এই পুরো বাংলায় যতটুকু 65 জন শিক্ষার্থী, সেখান থেকে যদি আমরা এই জায়গাটুকুকে বাদ দিয়ে দেই তাহলে হচ্ছে আমাদের শুধুমাত্র যারা বাংলায় পাশ করেছে তাদের সংখ্যাটা বের হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি 65 থেকে 48 বাদ দিয়ে দেই তার মানে অবশিষ্ট যারা থাকবে তারাই হচ্ছে শুধুমাত্র বাংলায় পাশ করেছে এরকম শিক্ষার্থীর সংখ্যা। তার মানে আমরা বলতে পারি যে এই জায়গাটার মধ্যে আমাদের রয়েছে 17 জন, এরা হচ্ছে বাংলায় পাশ করেছে। আচ্ছা, তাহলে এখন ইংরেজিতে কতজন পাশ করেছে এই সংখ্যাটা আসলে বলা নেই, তবে আমরা এটি বের করতে পারবো কিভাবে? যেহেতু মোট শিক্ষার্থীর সংখ্যা এখানে বলা আছে 100 জন, তাহলে এই 100 থেকে যারা শুধু বাংলায় পাশ করেছে এবং যারা হচ্ছে যে উভয় বিষয় পাশ করেছে আর যারা উভয় বিষয় ফেল করেছে, এই 3 ধরনের সংখ্যা যদি আমরা যোগ করে 100 থেকে বিয়োগ করে দিই তাইলে কিন্তু আমাদের শুধুমাত্র ইংরেজিতে কতজন পাশ করেছে সেই সংখ্যাটা বের হয়ে যাবে। আমি আবারও বলছি যে 100 জন হচ্ছে আমাদের মোট শিক্ষার্থীর সংখ্যা, তার মধ্যে শুধু বাংলায় পাশ করেছে 17 জন, শুধু বাংলায় 17 জন। তারপরে উভয় বিষয়ে পাশ করেছে হচ্ছে 48 জন উভয় বিষয়, আর হচ্ছে উভয় বিষয় ফেল করেছে হচ্ছে 15 জন। তাহলে এই সংখ্যাগুলো যোগ করে যখন আমরা 100 থেকে মাইনাস করে দেব তাহলে আমাদের বের হয়ে যাবে শুধুমাত্র ইংরেজিতে যারা পাশ করেছে, শুধুমাত্র ইংরেজিতে পাস শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে আমরা পেয়ে যাব। আচ্ছা, তাহলে এখন এই হচ্ছে আমাদের উদ্দীপকের যে ব্যাখ্যা আমরা চিত্রের মাধ্যমে করলাম। এখন এটার আলোকে আমাদের 3টি কোশ্চেন এখানে বলা হয়েছে। প্রথম নম্বর প্রশ্নটা হচ্ছে সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলো ভেনচিত্রে প্রকাশ করো। তাহলে এই যে আমরা ভেনচিত্রে এখানে পাশে দেখিয়েছি যে এটা হচ্ছে আমাদের বাংলায় যারা পাশ করেছে সেই সব শিক্ষার্থীর বৃত্ত, এটা হচ্ছে বি, আর যারা ইংরেজিতে পাশ করেছে সেই সব শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে এখানে ই,
বৃত্তটা হচ্ছে আমরা এখানে ই দ্বারা প্রকাশ করেছি। তো এটার একটু বর্ণনা এখানে লিখে দিতে হবে যে ভেনচিত্রে আয়তক্ষেত্রটি 100 জন শিক্ষার্থীর সেট ইউ, এটা হচ্ছে বড় হাতের ইউ, এটা হচ্ছে সার্বিক সেট মূলত, এবং পরস্পর ছেদি দুইটি বৃত্তক্ষেত্র দ্বারা বাংলা ও ইংরেজিতে পাস শিক্ষার্থীদের সেট যথাক্রমে বি ও ই নির্দেশ করে। ফলে ভেনচিত্রটি 4টি নিঃছেদ সেটে বিভক্ত হয়েছে, যাদেরকে পি কিউ আর এস দ্বারা চিহ্নিত করা হয়েছে। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে নিঃছেদ সেটটা কি? নিঃছেদ সেটটা হচ্ছে দুইটা সেটের মধ্যে কোনো কমন উপাদান থাকবে না, অর্থাৎ এদের নিয়ে যদি আমরা কাজ করি, ইন্টারসেকশন করি, তাহলে ফাঁকা সেট আসবে। সাপোজ এ যদি একটা সেট হয়, এই সেটের উপাদান সংখ্যা যদি হয় 1 2 এবং বি যদি একটা সেট হয়, এটার উপাদান হয় 3 4, তাহলে এদের মধ্যে যদি আমরা ইন্টারসেকশন করি, এই ইন্টারসেকশন বি, তাহলে কি আসবে? ফাঁকা সেট আসবে। ফাঁকা সেটকে দুইভাবে প্রকাশ করা হয়, শুধু সেকেন্ড ব্র্যাকেট বা হচ্ছে এরকম করে আমরা লম্বা একটা টান দিয়ে দিব। তাহলে দুইটা সেটের মধ্যে যদি কোনো কমন উপাদান না থাকে, তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের নিঃছেদের সেট। তাহলে এই হচ্ছে আমাদের যে ক নম্বর প্রশ্নের উত্তর সেটি। এবার শুধু বাংলায় ও ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যা নির্ণয় করো। তো যেটা অলরেডি আমরা উদ্দীপকটা বোঝানোর সময় আলোচনা করে ফেলেছি যে শুধু বাংলায় পাস যারা করবে তাদের সংখ্যাটা আমরা কিভাবে পাবো? যেহেতু এই পুরাটা হচ্ছে আমাদের বাংলায় পাস করা শিক্ষার্থীদের বৃত্ত, এখানে আছে 65 জন, এখানে আছে টোটাল 65 জন। আর ইংরেজিতে যারা পাস করেছে এদের সংখ্যাটা আমরা জানি না। আমরা কি জানি? যে উভয় বিষয়ে যারা পাস করেছে তাদের সংখ্যাটা জানি। উভয় বিষয়ে পাস কতজন করেছে? তারা বলেছে 48 জন। তার মানে এই জায়গাটুকু হচ্ছে উভয় বৃত্তের কমন জায়গা। তাহলে এখানে হচ্ছে আমাদের আছে কতজন? 48 জন। তাহলে এখন যেহেতু পুরা বাংলায় রয়েছে 65 জন, সেখান থেকে 48 যদি আমরা মাইনাস করে দেই, 65 থেকে 48 মাইনাস করে দিলে 17। তার মানে শুধু বাংলায় যারা পাস করেছে এদের সংখ্যাটা হবে 17 জন। এবার শুধুমাত্র ইংরেজিতে যারা পাস করেছে, শুধুমাত্র ইংরেজিতে তাদের সংখ্যাটা কিভাবে পাবো? ওই যে মোট শিক্ষার্থীর সংখ্যা আমাদের যা বলেছে, এখানে 100 জনের কথা বলা আছে, সেখান থেকে আমরা বাদ দিব যে শুধু বাংলায় উভয় বিষয় এবং উভয় বিষয় ফেল, এদের সংখ্যাগুলো যোগ করে যখন আমরা 100 থেকে মাইনাস করব, তখন আমাদের বের হয়ে যাবে হচ্ছে শুধুমাত্র ইংরেজিতে যারা পাস করেছে তাদের সংখ্যা। তো তাহলে আমরা এই প্রশ্নটি সমাধান করে ফেলি। আমরা ক নম্বর প্রশ্নটা মুছে দিতে পারি। তাহলে খ নম্বর প্রশ্নের সমাধানে আমরা প্রথমে লিখব যে এখানে উভয় বিষয়ে পাস শিক্ষার্থী সংখ্যার সেটটা হচ্ছে কি? কিউ ধরেছি আমরা। উভয় বিষয়ে যারা পাস করেছে তারা এই জায়গাটার মধ্যে রয়েছে, আর এদের সেটটা হচ্ছে কিউ। আর কিউ সমান সমান হচ্ছে কি? এই দুটোটা সেটের কমন জায়গা, অর্থাৎ বি ইন্টারসেকশন এ। বি এটা হচ্ছে আমাদের ইন্টারসেকশন, এটা মানে বোঝায় কমন জায়গা। দুটোটা সেটের মধ্যে যে জায়গাটা কমন সেটা হচ্ছে ইন্টারসেকশন বা স্যাডো সেট। তাহলে যার সদস্য সংখ্যা কতজন? যার সদস্য সংখ্যা কতজন? 48 জন। 48 জন। আচ্ছা, এবার শুধু বাংলায় যারা পাস করেছে তাদের কথা লিখবো আমরা, যে শুধু বাংলায় পাস শিক্ষার্থীদের সেট। তাহলে বাংলায় যারা পাস করে এদের সেট হচ্ছে আমরা ধরেছি কি? সমান পি।
হ্যাঁ, আর যার সদস্য সংখ্যা হবে কতজন, যার সদস্য সংখ্যা এটা আমরা বের করব। পুরা বাংলায় পাস হচ্ছে 65। যখন আমরা বলবো শুধু বাংলায় পাস, তখন হবে এরা বাংলায় পাস করেছে, এরা অন্য কোনো সাবজেক্টে পাস করে নাই, অর্থাৎ ইংরেজিতে এরা পাস করে নাই, এরা শুধুমাত্র বাংলায় পাস করেছে। তাহলে এটা টোটাল বাংলায় যা করেছে সেখান থেকে বাদ দেবো এই কমন জায়গাটুকু। এই কমন জায়গাটুকু বাদ দিলেই শুধুমাত্র বের হবে এই জায়গাটুকুর পরিমাণ। আমি এটাকে লাল দাগ দিয়ে চিহ্নিত করে দেই। এই জায়গাটুকু হচ্ছে আমাদের শুধু যারা বাংলায় পাস করেছে তাদের সংখ্যাটা। এই জায়গাটুকু হচ্ছে আমাদের শুধু যারা বাংলায় পাস করেছে। পুরা বাংলায় পাস করেছে হচ্ছে কতজন, 65 জন। সেখান থেকে যদি কমন জায়গাটা আমরা বাদ দিই, যারা হচ্ছে ইংরেজিতে পাস করেছে এদেরকে বাদ দিলে শুধুমাত্র বাংলায় পাস করেছে এদের সংখ্যাটা বের হবে। আর এরা কিন্তু রয়েছে হচ্ছে এই জায়গাটার মধ্যে, যে লাল চিহ্নিত যে জায়গাটা রয়েছে, এই লাল চিহ্নিত জায়গাটার মধ্যে কিন্তু শুধুমাত্র বাংলা, এরা অন্য কোনো বিষয় পাস করে নাই, শুধু বাংলায় পাস করেছে এরকম শিক্ষার্থীর সংখ্যা রয়েছে এই জায়গাটুকুতে, লাল চিহ্নিত জায়গাটার মধ্যে। তাহলে এখন আমরা এটা কীভাবে পাবো, উভয় বিষয় যারা পাস এদেরকে বাদ দেব। বাদ দিলে আমরা কত পাবো এখানে, যে 17 জন পাবো। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের একটা কোশ্চেন। এবার শুধু ইংরেজিতে যারা পাস করেছে এদের সংখ্যাটা এবার আমরা বের করব। তাহলে লিখব যে শুধু ইংরেজিতে পাস শিক্ষার্থীদের সেট। এটাকে আমরা কি ধরেছি, শুধু ইংরেজিতে যারা পাস করেছে এদের সেট ধরেছি হচ্ছে আমরা আর। তাহলে আর যার সদস্য সংখ্যা হবে কতজন, এখানে আমরা টোটাল শিক্ষার্থী সংখ্যা 100। এখান থেকে বাদ দিব কাকে, এখান থেকে বাদ দিব হচ্ছে যারা শুধু বাংলায় পাস করেছে, মানে এই জায়গাটুকু বাদ দিব। তারপরে হচ্ছে যে যারা উভয় বিষয় পাস করেছে এই জায়গাটুকু, আর যারা ফেল করেছে, যারা করেছে এদের সংখ্যাটা হচ্ছে কিন্তু 15। এরা কিন্তু বাইরে রয়েছে, এই ফেল যারা করেছে এরা কিন্তু বাইরে রয়েছে, এই 15 জন এটা বাইরে রয়েছে। তাহলে এই তিনও ক্যাটাগরি যোগ করব আমরা, তাহলে 100 থেকে বাদ দিলে যারা হচ্ছে শুধুমাত্র ইংরেজিতে পাস করেছে তাদের সংখ্যাটা পেয়ে যাব। তাহলে আমরা 17 হচ্ছে শুধু বাংলায়, উভয় বিষয় পাস হচ্ছে 48 জন, আর যারা বাইরে রয়েছে এটা হচ্ছে যারা ফেল করেছে তাদের সংখ্যাটা। তাহলে এটা আমরা যোগ করে তারপরে হচ্ছে আমরা বাদ দিয়ে দিব। তাহলে আমরা আমাদের লিখতে হবে কি, 100 মাইনাস 8 5 13, 13 আর সাথে 20 শূন্য হাতে 2 3 4 7 থেকে 8, অর্থাৎ 20 জন। তাহলে 20 জন আমরা কি পেলাম, এই 20 জন হচ্ছে আমাদের শুধু যারা ইংরেজিতে পাস করেছে তাদের সংখ্যাটা। তাইলে আমরা এখানে বসিয়ে দিতে পারি যে এই 20 জন হচ্ছে শুধু যারা ইংরেজিতে পাস করেছে, অর্থাৎ এরা অন্য কোনো বিষয় পাস করে নাই, শুধু ইংরেজিতে পাস করেছে, এরকম শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 20 জন। আচ্ছা, তাহলে আমাদের খ নাম্বারের যে প্রশ্নটি ছিল শুধুমাত্র বাংলায় এবং ইংরেজিতে পাস করেছে তাদের সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা পেয়ে গেলাম যে শুধু বাংলায় পাস করেছে হচ্ছে আমাদের 17 জন এবং শুধু ইংরেজিতে পাস করেছে হচ্ছে 20 জন। এই হচ্ছে আমাদের খ নাম্বারের রেজাল্ট। খুবই সহজ, শুধুমাত্র আমাদের প্রথম কাজটি হবে উদ্দীপকটা খুব ভালো করে বুঝতে হবে। উদ্দীপক যদি আমরা একবারে ক্লিয়ার না বুঝি তাহলে কিন্তু হচ্ছে আমাদের এখানে এগুলোর উত্তরগুলো একটু জট লেগে যাবে বা একটু জটিল মনে হবে। তাহলে এখন আমরা গ নাম্বার প্রশ্নটি নিয়ে আলোচনা করব। গ নাম্বারে কি বলা হয়েছে, যে উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয় ফেল সংখ্যাদ্বয়ের মৌলিক গুণনীয়ক সমূহের সেট দুইটির সংযোগ সেট নির্ণয় করো। আচ্ছা, সংযোগ সেটটা কি? সংযোগ সেটটা হচ্ছে এটা ইউনিয়ন অফ সেটস বলা হয়, যেটার কাজ কমন আনকমন সব, অর্থাৎ দুইটা সেটের যতগুলো উপাদান আছে সবগুলো নিয়ে গঠিত সেটটাই হচ্ছে আমাদের সংযোগ সেট। সাপোজ এখানে যদি আমরা একটা সেট নেই, এটার উপাদান 1 2 নিলাম, সাপোজ বি একটা সেট নিলাম, এটার উপাদান হচ্ছে 3 4। তাহলে আমরা যদি এখানে এ ইউনিয়ন বি করি, এ ইউনিয়ন বি মানে এ সংযোগ বি সেট, তাহলে এখানে সবগুলো বসে যাবে 1 2 3 4, সবগুলো বসে যাবে। এটাই হচ্ছে আমাদের কাজ, এই কাজটি করতে বলেছে। তো এখন
কি করতে হবে, মৌলিক গুণনীয়ক সমূহের কার, উভয় বিষয় পাস এবং উভয় বিষয়ে ফেল। তো এটা কিন্তু উদ্দীপকে বলা আছে যে উভয় বিষয় পাস করেছে কতজন, 48 জন, আর উভয় বিষয় ফেল করেছে কতজন, 15 জন। তাহলে এখন এদের মৌলিক গুণনীয়কগুলো আমাদের বের করতে হবে। তাহলে প্রথমত জানতে হবে তাহলে গুণনীয়ক ব্যাপারটা কি। এই বিষয়গুলো আসলে আমি এর পূর্বে ক্লাসগুলোতে ব্যাখ্যা সহ আলোচনা করেছি, গুণনীয়ক কি, মৌলিক গুণনীয়ক কি। তারপর আমি একটু শর্টকাটে একটু আলোচনা করে দিচ্ছি। প্রথমত গুণনীয়ক হচ্ছে কোনো একটা সংখ্যাকে যে সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। যেমন 6কে কী দিয়ে ভাগ করা যায়, প্রথমত 1 দিয়ে ভাগ করা যাবে, 6কে 2 দিয়ে ভাগ করা যাবে, 3 দিয়ে ভাগ করা যাবে, 6 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 6-এর গুণনীয়কগুলো হচ্ছে 1, 2, 3 এবং 6। তো এখন কথা হচ্ছে এই গুণনীয়কের মধ্যে আবার মৌলিক গুণনীয়কগুলো আবার আমাদের বের করতে হবে। তাহলে মৌলিক সংখ্যাটা কি সেটা আগে আমাদের জানতে হবে। মৌলিক সংখ্যার বিষয়টা হচ্ছে কি যে কোনো একটি সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা দিয়ে শুধু ভাগ যেতে হবে, তাহলে সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। যদি আরও সহজ করে বলি, একটা সংখ্যার মাত্র 2টা গুণনীয়ক থাকবে, 1 এবং ওই সংখ্যাটি। যেমন 5কে 5-এর গুণনীয়কগুলো কি, 1 এবং 5। আর 5কে কী দ্বারা ভাগ যায়, 1 এবং 5 দ্বারা। আবার 7কে 1 এবং 7 দ্বারা ভাগ যায়। 2কে 1 এবং 2 দ্বারা কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। 3, তারপর হচ্ছে যে 11, 13, 17, অর্থাৎ যে সকল সংখ্যাকে 1 এবং ওই সংখ্যাটি ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেগুলোই হচ্ছে মৌলিক সংখ্যা। আর মৌলিক সংখ্যা হতে গেলে শর্ত হচ্ছে 2টি গুণনীয়ক থাকতে হবে, 1 এবং ওই সংখ্যাটি। যেমন 19-এর গুণনীয়ক কি, 1 এবং 19। 23-এর গুণনীয়ক কি, 1 এবং 23। তাহলে 2টা গুণনীয়ক। তাহলে এখন কথা হচ্ছে আমাদের এই মৌলিক গুণনীয়কগুলো আমাদের বের করে তারপর হচ্ছে সেটা সংযোগ সেট নির্ণয় করব। তাহলে আমরা শুরু করে দিই। আচ্ছা, তাহলে প্রথমে আমাদের লিখে নিতে হবে যে ধরি উভয় বিষয় বা শিক্ষার্থী সংখ্যার উভয় বিষয়ে পাস শিক্ষার্থী সংখ্যার মৌলিক গুণনীয়কের সেট আমরা ধরবো হচ্ছে m। এখানে যে কোনো কিছু ধরা যায়, তবে কথা হচ্ছে যেটা ধরবো সেটা হচ্ছে ক্যাপিটাল লেটার হতে হবে, কারণ সেটগুলোর নাম সবসময় ক্যাপিটাল লেটার হয়। আমরা যে কোনো নাম ধরবো, তবে ক্যাপিটাল লেটার দিয়ে ধরতে হবে। আচ্ছা, তারপরে লিখবো ও উভয় বিষয়ে ফেল শিক্ষার্থী সংখ্যার মৌলিক গুণনীয়কের সেট, এটাকে ধরলাম হচ্ছে আমরা n। আচ্ছা, তারপরে আমরা যেটা লিখবো যে উভয় বিষয়ে ফেল কতজন করেছে আর পাস কতজন করেছে, এটা আমরা লিখে ফেলি যে এখানে উভয় বিষয়ে পাস শিক্ষার্থী সংখ্যা কতজন, 48 জন। ও উভয় বিষয়ে ফেল শিক্ষার্থী সংখ্যা কতজন, এটা বলেছে 15 জন। আচ্ছা, তাহলে উদ্দীপকে যা যা বলা আছে সেটা আমরা লিখলাম। এবার আমরা আরেকটা কথা লিখব যে 48-এর মৌলিক গুণনীয়কগুলো কি আর 15-এর মৌলিক গুণনীয়কগুলো কি, এটার একটা লাইন লিখে ফেলি যে এখন 48-এর মৌলিক গুণনীয়ক সমূহ কি হবে, আমরা লিখব ও তারপর 15 এর মৌলিক গুণনীয়ক সমূহ।
কী হবে? তাহলে আগে আমরা 48-এর যে গুণনীয়কগুলো হয় সেগুলো আমরা লিখে ফেলি এখানে। 48-কে কী দ্বারা ভাগ করা যাবে? 48-কে প্রথমত হচ্ছে আমরা 1 গুণন 48, 1 দেওয়া যায়, 48 দেওয়া যায়। 2 দিয়ে দিলে কত হবে? 24 দুগুণ 48। 3 দিয়ে কি যাবে? আর 3 দিয়ে যাবে 3 ষোলং 48, 3 18 1, হ্যাঁ 3 ষোলং 48। তারপর 4 দিয়ে যাবে 4 12 48। তারপরে হচ্ছে 5 দিয়ে 5 নং 45 যাবে না, 6 নং 54, 7 নং 63, 8 8 64। আর কি কোনো সংখ্যা দিয়ে যাবে? 6 6 42, 7 তো 7 7 49 যাবে না, 8 6 8 48, হ্যাঁ 6 গুণন 8। আচ্ছা, আর কোনো সংখ্যা নাই। এগুলো হচ্ছে 48-এর গুণনীয়ক সমূহ। এখন এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো কোনগুলো হবে সেগুলোকে এখন আমরা চিহ্নিত করব। 2 হবে মৌলিক সংখ্যা, কারণ 2কে 2 ছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। 3 হবে মৌলিক সংখ্যা, কারণ 3কে 3 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। তাইলে এই হচ্ছে 2 এবং 3। আর কেউ আছে? এগুলোর একাধিক গুণনীয়ক পাওয়া যাবে এই সংখ্যাগুলোর। তাহলে 2 এবং 3 হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। তাহলে আমরা এখানে লিখব মৌলিক গুণনীয়ক 2, 3। আচ্ছা, এবার 15-এর প্রথমে গুণনীয়কগুলো বের করে ফেলি। 15কে কী দিয়ে ভাগ করা যাবে? 1 গুণন 15, তারপর 3 5 15, আর কোনো সংখ্যা দিয়ে যাবে না। তার মানে 15-এর গুণনীয়কগুলো হচ্ছে 1 3 5 15। এখন এর মধ্যে দেখতে হবে মৌলিক সংখ্যাগুলো কি রয়েছে। 1 কিন্তু মৌলিক সংখ্যা নয়, কারণ 1-এর কিন্তু 2টা গুণনীয়ক নেই। আমরা একটা সংখ্যায় কি বলেছিলাম, যে সকল সংখ্যাকে ওই সংখ্যাটি ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। তো তাহলে এই সংখ্যা অনুযায়ী কিন্তু 1 মৌলিক সংখ্যা হওয়ার কথা, তাই না? যেহেতু 1-রে 1 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তো এটা হলেও একটা আমরা মৌলিক সংখ্যা বলতে পারবো না, কারণ আমাদের আরেকটা শর্ত কি ছিল, যে মৌলিক সংখ্যা হতে গেলে 2টা গুণনীয়ক থাকতে হবে, 1 এবং ওই সংখ্যাটি। যেমন এখানে 3-এর 2টা গুণনীয়ক কি 1 এবং 3। 5-এর 2টা গুণনীয়ক 1 এবং 5। 2-এর 2টা গুণনীয়ক কি 1 এবং 2। তার মানে প্রত্যেকটা মৌলিক সংখ্যা 2টা গুণনীয়ক হইতে হবে, এটা বাধ্যতামূলক, নাইলে সেটা মৌলিক সংখ্যা হবে না। আবার 2-এর যদি বেশি হয়ে যায়, 2টার বেশি, তাহলে আবার সেটাও মৌলিক সংখ্যা আমরা বলতে পারবো না। তো তাহলে এখন 15-এর আমরা মৌলিক গুণনীয়ক পেলাম হচ্ছে 3 আর হচ্ছে 5। আচ্ছা, তাহলে এখন আমরা কি বলতে পারি? এখন আমরা m লিখে উপাদানগুলো লিখে দিব, এরপরে n লিখে উপাদানগুলো লিখে দিব। এরপরের লাইন হচ্ছে এটা। তাহলে আমরা লিখব যে সুতরাং m, এটার উপাদানগুলো কি পেলাম? 2 আর 3 ও n। এই সেটের উপাদানগুলো আমরা পেলাম হচ্ছে 3, 5। এখন এদের মধ্যে আমরা ইউনিয়ন করব। তাহলে লিখব কি যে m ইউনিয়ন n। তাইলে 2, 3 ইউনিয়ন n এর উপাদান হচ্ছে 3, 5। তাহলে আমাদের রেজাল্ট কি আসবে? আমাদের রেজাল্ট আসবে হচ্ছে 2, 3, 5। অর্থাৎ কমন আনকমন সব বসে যাবে। এটি আসলে দেখা যাচ্ছে কি না, আমি এখানে লিখি 2, 3, 5। আচ্ছা, উত্তরটা এখানে লিখি 2, 3, 5। সেটের উপাদানগুলো অবশ্যই কমা দিয়ে পরপর লিখতে হবে, আর দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট থাকতে হবে। এটি হচ্ছে সেটের উপাদান লেখার নিয়ম। আর সেটের যে নামগুলো সেটি ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হবে। তাহলে আমরা এই 2টা সংখ্যার উভয় বিষয় পাস এবং উভয় বিষয় যারা ফেল করেছে তাদের মৌলিক গুণনীয়কের সেটের সংযোগ সেট কি পেলাম? 2, 3, 5। তাহলে এই হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্নের যে অ্যান্সার সেটি। তাহলে খুবই সহজ। আমাদের প্রথম কাজটি হবে প্রশ্নটা, উদ্দীপকটা খুব ভালো করে ব্যাখ্যাসহ বুঝে ফেলা। যদি আমরা উদ্দীপক না বুঝে, প্রশ্ন না বুঝে একটা অঙ্ক 5 বার 7 বার করি, তাহলে কি দেখা যাবে যে 1 সপ্তাহ 10 দিন বা 1 মাস পরে সেই অঙ্কটা আসলে আমার মনে থাকবে না, বা সেটা আমার আয়ত্তের বাইরে চলে যাবে। এজন্য অঙ্কের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে উদ্দীপক এবং প্রশ্ন ভেঙে চুরে বিস্তারিত ব্যাখ্যাসহ বুঝতে হবে। তো আশা করি তোমরা ভালো বুঝতে পেরেছ। তোমাদের ক্লাসগুলো ক্রমান্বয়ে ইনশাল্লাহ সামনে আরও নিয়ে আসবো। ক্রমান্বয়ে ক্লাসগুলো সামনে আসতে থাকবে। তো সে পর্যন্ত তোমরা ভালো সুস্থ থাকো। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।